So this is unit 15, the very last unit for you, part 2, higher education. And the name of the lesson is an Eastern University, অথবা আমরা বাংলায় বলতে পারি এটা বাংলাদেশ প্রাচ্যের ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। It's an essay by Rabindranath Tagore. He gave view about his idea of an Eastern University, and we'll see to it now. So first of all, he says what? He says that university should never be made into mechanical organizations. কি বলে? The university should never be made into mechanical organizations. University কে কখনোই বানানো উচিত না। কি বানানো উচিত না? মেকানিক্যাল অর্গানাইজেশন বলা হচ্ছে যান্ত্রিক প্রতিষ্ঠান। আমরা মেকানিক থেকে মেকানিক্যাল ওয়ার্ডটা আমরা বাংলায় বলতে পারি যান্ত্রিক প্রতিষ্ঠান বানানো উচিত না। কিসের জন্য যান্ত্রিক প্রতিষ্ঠান বানানো উচিত না? ফর কালেক্টিং এন্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। সেটা কি? জ্ঞান আহরণ এবং জ্ঞান বন্টন করার জন্য। রবীন্দ্রনাথ বলতে চাচ্ছি ইউনিভার্সিটি এমন হওয়া উচিত না, এমন একটা যান্ত্রিক প্রতিষ্ঠান হওয়া উচিত না যেখান থেকে জ্ঞান আহরণ এবং বিতরণ করা যেতে পারে। থ্রু দ্যাম, থ্রু মানে মধ্য দিয়ে, আমরা জানি থ্রু দ্যাম এগুলোর মধ্য দিয়ে, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির মধ্য দিয়ে দ্য পিপল শুড অফার দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি। বলা আছে এগুলোর মাধ্যমে, ইউনিভার্সিটির মাধ্যমে মানুষজন, লোকজন বলতে পারি, তারা অফার করবে, তারা আমরা যে অফার মানে প্রস্তাব দেওয়া বা দেওয়াতে তারা কি অফার করবে? সেটা ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, তাদের বুদ্ধিভিত্তিক যে আতিথেয়তা বা মেহমানদারি বলতে পারি আমরা, হ্যাঁ মেহমানদের ওয়ার্ডটা ইউজ করি আমরা, হসপিটালিটি। তারা কি বুদ্ধিভিত্তিক আতিথেয়তা প্রদান করবে, দেয়ার ওয়ার্ল্ড অফ মাইন্ড টু আদার্স, এবং তারা করবে কি তাদের যে মনের উৎকর্ষ, যে মনের যে সম্পদ, সেটা তারা অন্যদেরকে প্রদান করবে বা দান করবে বা দিবে। এর ফলে কি হবে? and earn their proud right in return to receive gifts from the rest of the world. যখন তারা তাদের বুদ্ধিভিত্তিক আতিথেয়তা মানুষকে প্রদান করবে, তাদের মনের সম্পদ, মনের উৎকর্ষ যখন সে অন্যদেরকে দিবে, তাহলে কি করবে? সে earn their proud right, তারা অর্জন করবে, তারা উপার্জন করবে। কি উপার্জন করবে? প্রাউড রাইট, তাদের গর্বিত একটা অধিকার অর্জন করবে ইন রিটার্ন, এটার বিনিময়ে। কোনটার বিনিময়ে? যে তারা মানুষকে তাদের বুদ্ধিভিত্তিক আতিথেয়তা দিয়েছে, তাদের বুদ্ধি দিয়ে মানুষকে সমাজে তার পরিবর্তনটা এনেছে, তার সম্পদ, মনের উৎকর্ষের মাধ্যমে, মনের যেই যে এখানে সম্পদ রেফার করতে, যদি আমি বলছি উৎকর্ষ মাধ্যমে, সে একটা মানুষকে সহায়তা করেছে, সমাজকে সহায়তা করেছে, তার দেশকে সহায়তা করেছে। তো এর ফলে কি হবে? সে তার একটা গর্বিত একটা অধিকার পাবে এর বিনিময়ে। সেটা কি? রিসিভ গিফটস ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর বাকি অংশ থেকে, যে অবশিষ্ট অংশ থেকে সে গিফট অর্জন বা গিফট বা উপহার পাবে। মানে সে যেহেতু তার বুদ্ধিভিত্তিক আতিথেয়তার মাধ্যমে দেশকে, সমাজকে সাহায্য করেছে, সেটার মাধ্যমে এর বিনিময়ে সে তার গর্বিত অধিকার অর্জন করবে, যে সারা পৃথিবী থেকে, পৃথিবীর বাকি অংশ থেকে সে উপহার পাওয়ার সে গর্বিত অধিকার অর্জন করবে। বাট ইন দ্য হোল লেন্থ এন্ড ব্রিথ অফ ইন্ডিয়া, দেখো লেন্থ অর্থ জানি আমরা দৈর্ঘ্য, ব্রিথ অর্থ জানি আমরা প্রস্থ। তো ভারতবর্ষের বলা হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে পুরো ভারতে, আসলে কবি বলতে চাইতেছে এই জায়গায় যে পুরা ভারতেই there is not a single university, বলছে একটা ইউনিভার্সিটি নাই established in the modern time, যেটা আধুনিক সময়ে প্রতিষ্ঠা হয়েছে। মানে আধুনিক সময়ে প্রতিষ্ঠা হওয়া একটা ইউনিভার্সিটি নাই পুরা ভারতে, where a foreign or an Indian student can properly be acquainted with the best products of in the Indian mind. আমরা acquainted with এটা লিখে রাখবো, এটা বাংলা বলেছি আমি, পরিচয় করিয়ে দেওয়া। তো রবীন্দ্রনাথ বলছে যে আধুনিক ভারতে, পুরো ভারতেই, হ্যাঁ এমন একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় নাই যেখান থেকে একজন বিদেশি, ফরেন মানে বিদেশি, আর ইন্ডিয়ান স্টুডেন্ট অর্থাৎ ভারতীয় একজন শিক্ষার্থী যথাযথভাবে, প্রপারলি তো যেন আমরা যথাযথভাবে পরিচয় হতে পারে। কিসের সাথে পরিচয় হতে পারে? দ্য বেস্ট প্রোডাক্টস অফ দ্য ইন্ডিয়ান মাইন্ড, মানে ভারতীয় মনের বা ভারতীয় মানুষের সবচেয়ে ভালো পণ্যের সাথে পরিচয় হইতে পারে। এই টাইপের কোন ইউনিভার্সিটি ভারতে আধুনিক সময়ে প্রতিষ্ঠা হয় নাই। ফর দ্যাট, এই যে এটার জন্য মানে তারা যদি ভালো কিছু পণ্যের সাথে, ভালো কিছুর সাথে তারা পরিচয় হতে চায়, তাদের কি করতে হয়? উই হ্যাভ টু ক্রস দ্য সি, আমাদেরকে সাগর পাড়ি দিতে হয়, এন্ড নক,
at the doors of France and Germany. এবং ফ্রান্স এবং জার্মানির দরজায় আমাদেরকে টোকা দিতে হয়, নগদ জেনে আমরা টোকা দেওয়া। তাহলে ভালো মনের সাথে পরিচয় হওয়ার জন্য, ভালো মন মনকে ভালোভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে সাগর পাড়ি দিতে হয় এবং ফ্রান্স এবং জার্মানির দরজায় টোকা দিতে হয়। Education institutions in our country are India's alms bowl of knowledge. আমরা alms তো জানি ভিক্ষা, alms তো কি জানি আমরা ভিক্ষা লিখে রাখবো। বলেছে ভারতের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, রবীন্দ্রনাথ বলতেছে আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো হলো ভারতের ভিক্ষা জ্ঞানের ভিক্ষার থালা। হ্যাঁ, বোল তো জানি আমরা বোল বা থালা। তো এখানে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো জ্ঞানের ভিক্ষার থালা। দে লোয়ার তো যেন আমরা নিচু করে ফেলা, দে লোয়ার আওয়ার ইন্টেলেকচুয়াল সেলফ রেসপেক্ট। এটা আমাদের বুদ্ধির যে আত্মসম্মান রয়েছে, সেলফ রেসপেক্ট আত্মসম্মান, আমাদের নিজস্ব বুদ্ধি বা আমাদের বুদ্ধির যে আত্মসম্মান বোধ রয়েছে সেটাকেই নিচে নামিয়ে ফেলে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যে বুদ্ধির যে একটা আত্মমর্যাদা রয়েছে সেটাকে নিচে নামিয়ে ফেলে। They encourage us to make a foolish display of decorations composed of borrowed feathers. বা দেয় মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে এনকারেজ করে টু মেক এ ফুলিশ ডিসপ্লে, খুব বোকামিপূর্ণ একটা প্রদর্শনী করতে, বোকামিপূর্ণ একটা প্রদর্শনী করতে আমাদেরকে উৎসাহিত করে। সেটা কিসের প্রদর্শনী? বলা হচ্ছে অফ ডেকোরেশনস। আমরা যে ডেকোরেশনের বাংলা জানি সাজসজ্জা, মানে সাজসজ্জার একটা বোকামিপূর্ণ প্রদর্শনী করতে আমাদেরকে উৎসাহিত করে। এই সাজসজ্জাটা আবার কম্পোস্ট, এটা তৈরি, কম্পোস্ট তো আমরা বলে তৈরি কি দিয়ে তৈরি? বরুদ ফিদার্স, বলা হচ্ছে ধার করা পালক দিয়ে তৈরি। দেখো এটা এখানে একটি মেটাফর ইউজ করেছে এখানে উনি। হ্যাঁ, কেমন দেখো তো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সাজসজ্জার একটা বোকামিপূর্ণ প্রদর্শনী করতে উৎসাহিত করে, যেটা ধার করা পালক দিয়ে তৈরি। এখানে প্রশ্ন হলো বরুড ফিদার্স বা ধার করা পালক মানে কি? এখানে রবীন্দ্রনাথ বলতে চাইতেছে যে আমাদের দেশে আমাদের নিজস্ব বলতে কিছু নাই, আমরা ধার করে আনি অন্য দেশ থেকে, ধার করে না আমাদের সবকিছু পরিকল্পনাগুলো করতেছি, এগুলো করে আমরা এগুলো নিয়ে আমরা অনেক সংসেজে খুব খুব ভাব নিচ্ছি। হ্যাঁ, বলতেছি আমরা অনেক বেশি পড়াশোনা করতেছি এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাছাড়া তুমি এটার সাথে আরেকটু রিলেট করতে পারো, তোমরা একটা গল্প শুনেছো মেবি, একটা কাক তার ময়ূর হওয়ার স্বাদ জেগেছিল এবং সে করে কি তার পালকগুলো সে ছিঁড়ে ফেলে, সে ময়ূরের পালক তার মধ্যে গুজায় এবং সে ময়ূরের সাথে থাকতে যায়। ময়ূর দেখতে পায় যে সে তো ফেক, সে তো আসল ময়ূর না, সে তো আসলে কাক। তারা তাকে আক্রমণ করে এবং তার পালকগুলো তারা ছিঁড়ে ফেলে এবং সে আবার যখন কাকের গোত্রে চলে আসে, তার আসল গোত্রে, তারাও কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে না। কারণটা কি? তার কাকের পালকটাও নাই। সো রবীন্দ্রনাথ এখানে এই কথাগুলো বলতে চাইতেছে, দেখো আমরা ধার করা পালক দিয়ে তৈরি আমাদের জ্ঞানের একটা কি প্রকাশ করি, বোকামিপূর্ণ প্রদর্শনী করি। হ্যাঁ, এই জিনিসটাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে উৎসাহিত করে, যেটা আসলে সত্যিকার অর্থে ভালো না। ম্যানস ইন্টেলেক্ট, মানুষের যে বুদ্ধি, হ্যাজ আ ন্যাচারাল প্রাইড, এটা একটা স্বাভাবিক, একটা প্রাকৃতিক একটা গর্ব রয়েছে। কিসের গর্ব সেটা? ইন ইটস ওন অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি তো আমরা বাংলা জানি আভিজাত্য, আমরা এটার বাংলা লিখবো কি? আভিজাত্য বা এলিটিসিজম যেটা বলা হয় ইংলিশে। সো এলিটিসিজম বা বাংলা যেটাকে বলি আমরা আভিজাত্য, আর একটা ওয়ার্ড হলো অ্যারিস্টোক্রেসি। মানুষের যে বুদ্ধি, তার একটা স্বাভাবিক একটা অহংকার রয়েছে তার নিজস্ব আভিজাত্যে। দেখো, বুদ্ধির তার নিজস্ব আভিজাত্যের একটা বলা হচ্ছে কি প্রাকৃতিক গর্ব রয়েছে, যে সে বুদ্ধিমান, তার নিজের মধ্যে একটা কাজ করে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সে একদম বুদ্ধিমান প্রাণী, এটা ন্যাচারাল একটা প্রায় তার মধ্যে আছে, which is the pride of its culture। এবং কবি বলছে এই জায়গায়, খেয়াল করো তো, সেটা হলো তার সংস্কৃতির অহংকার, তার নিজস্ব সংস্কৃতির অহংকার, তার নিজস্ব সংস্কৃতির গর্ব। Culture only in acknowledges the excellence. Acknowledge তো আমরা জানি স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। recognize অর্থে ইউজ করা হয়েছে এখানে, সেটা কি দেখো তো, সংস্কৃতি সবসময় স্বীকৃতি দেয় সবচেয়ে ভালোটা। এক্সেলেন্স মানে আমরা বাংলা বলবো সবচেয়ে ভালোটা। whose criticism, যেটার যে সমালোচনা, is is it is in its inner perfection, যেটা সমালোচনা হলো তার ভেতরকার
পারফেকশন বা ভিতরকার যথার্থতা বলতে পারি। মানে সংস্কৃতি সবচেয়ে ভালো বিষয়কে স্বীকৃতি দেয়, যেটার সমালোচনা হলো তার ভেতরকার পারফেকশন, ভেতরকার ভাবে সে কতটুকু ভালো হতে পেরেছে, নট ইন এনি এক্সটার্নাল সাকসেস। ওদের সংস্কৃতি কখনোই বাহ্যিক সফলতাকে স্বীকৃতি দেয় না। সংস্কৃতি সবসময় স্বীকৃতি দেয় তুমি ভেতরগতভাবে কতটুকু সবচেয়ে ভালো তুমি হতে পেরেছো। সংস্কৃতি তোমার বাহ্যিক যে যে সফলতা সেটাকে কখনোই স্বীকৃতি দেয় না। কেমন? সংস্কৃতি বলা হচ্ছে কি তুমি ভেতরগতভাবে তুমি নিজে কতটুকু ভালো হতে পেরেছো। তোমার দ্বারা সমাজ, তোমার দেশ, তোমার সবকিছু সংস্কৃতি কিভাবে উপকৃত হয়েছে সেটাকে সবসময় স্বীকৃতি দিবে। তোমার যে অনেক টাকা পয়সা আছে, তুমি অনেক ল্যাম্বরগিনি চালাও, এটসেট্রা এটসেট্রা, তোমার যে এক্সটার্নাল সাকসেস গুলো এটাকে কখনোই সংস্কৃতি কি করে না? স্বীকৃতি দেয় না। When যখন দিস প্রাইড, এই অহংকারটা, তার নিজস্ব বুদ্ধির যে অহংকার বা গর্ব, সাকামের আমরা বাংলা লিখবো, সাকামের বাংলা লিখে ফেলবো সবাই। আসো বাংলা লিখবো। আমরা সাকাম টু আমি লিখেছি প্রলোভন বা অন্যান্য নেতিবাচক চাপ সামলাতে ব্যর্থ হওয়া। সাকাম, এরপরে টু আসে, আমি ব্র্যাকেট টুটাও লিখে দিয়েছি, তুমি একটু লিখে ফেলবা বা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো যদি দ্রুত করতে চাও, পরবর্তীতে লিখে নিবা। ফেল টু রেসিস্ট প্রেসার, সাধারণ চাপ বা প্রলোভন, অন্যান্য যে নেতিবাচক যে বিষয়গুলো সেগুলো যখন আমরা সামলাতে না পারি সেটাকে সাকাম বলা হয়। যেমন আমরা ইয়াটা পড়েছিলাম লাঞ্ছনের এই গল্পে, হ্যাঁ, যে রাইটার সাকাম টু ফ্ল্যাটারি, দ্য রাইটার সাকামড টু ফ্ল্যাটারি। সে তার তুষামুদ যে করেছে, তার যে একটু প্রশংসা করছে মহিলাটা, সেটাতে সে অনেক বেশি কি হয়ে গেছিল, প্রলুব্ধ হয়ে গিয়েছিল, বা সে প্রলোভনটা সে ওই জায়গায় রেসিস্ট করতে পারে নাই। সো বলা হচ্ছে দেখো তো, তার বলা হচ্ছে যখন এই নিজস্ব বুদ্ধির যে অহংকার এটা যখন সাকাম করে, এটা যখন কি হয়ে যায়, এটা যখন ঢলে পড়ে, বলতে টু সাম কম্পালশন, কম্পালশনের বাংলা বলবো আমরা বাধ্যবাধকতা, অব্লিগেশন অফ নেসেসিটি, মানে প্রয়োজনীয়তার বাধ্যবাধকতায় যখন এই বিষয়টা, এই অহংকারটা যখন কি হয়ে যায়, ব্যর্থ হয় বা ঢলে পড়ে। অল লিউর তো আমরা জানি প্রলোভন বা টেম্পটেশন, অ্যালিউরমেন্ট লিখতে পারো। অফ ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ, ম্যাটেরিয়ালের আমরা বাংলা বলি বস্তুগত বা পার্থিব, হ্যাঁ, দুনিয়াবি যেটা বলা হয়, হ্যাঁ, সো যেটা স্পিরিচুয়াল না, যেটা আধ্যাত্মিক না, দুনিয়াবি। যেমন আমাদের যে টাকা পয়সা, বাড়ি গাড়ি এটসেট্রা সবগুলো ম্যাটেরিয়াল থিংস কিন্তু, হ্যাঁ, এই যে আমার টাকা পয়সা সব টোটালি ম্যাটেরিয়াল একটা ব্যাপার। সো বলা যায় কি এই অহংকার, মানুষের বুদ্ধির অহংকারটা যখন প্রয়োজনীয়তার বাধ্যবাধকতায় অথবা বস্তুগত বা পার্থিব সুযোগ সুবিধার লোভে, প্রলোভনে কি হয়ে যায়, ঢলে পড়ে। আমি বললাম কি বাংলায় ঢলে পড়ে, হ্যাঁ, প্রলুব্ধ হয়ে যায়। ইট ব্রিংস হিউমিলিয়েশন, এটা কি নিয়ে আসে, অবমাননা নিয়ে আসে। আমরা অবমাননার একটা সুন্দর বাংলা লেখার চেষ্টা করেছি, সেটা হলো কাউকে লজ্জা দেওয়া, তাদের গর্ব বা অহংকারকে ক্ষতি করে দিয়ে, মানে তার যে গর্ব রয়েছে এটাকে কি করা, এটাকে এক ধরনের লজ্জায় ফেলে দেওয়া, সেটাই হলো কি হিউমিলিয়েশন। হ্যাঁ, ইংলিশটাও লিখেছি, মেক সামওয়ান ফিল অ্যাশেমড এন্ড ফুলিশ by injuring their dignity or pride. So তাহলে কি, যখন মানুষ বা তার যে বুদ্ধির যে অহংকার বা গর্ব, সেটা যখন প্রয়োজনের বাধ্যবাধকতায় অথবা তার প্রলোভন, মানে বস্তুগত সুযোগ সুবিধার প্রলোভনের যে ঢলে পড়ে, এটা কি করে, এটা বুদ্ধিমান মানুষের জন্য এটা একটা অপমান বা এটা একটা অবমাননা। এটা কি বুদ্ধিমান মানুষের জন্য এটা কি এক ধরনের অবমাননা, এটা তার জন্য ভালো না। ইন্টেলেকচুয়াল ম্যান কখনোই মেটেরিয়াল অ্যাডভান্টেজে, পার্থিব সুযোগ সুবিধায় নিজেকে একদম নামায় ফেলে না, হ্যাঁ, যে আমাকে টাকাই কামাইতে হবে সারা জীবন, এটা নিয়ে আমার জন্য এত কিছু করতে হবে, এটা কখনো বুদ্ধিমান মানুষ এটা নিয়ে এইভাবেই কনসার্ন থাকে না। মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারত, থ্রু হার ভেরি এডুকেশন, তার শিক্ষার মাধ্যমেই দেখো বেরিটা দিয়ে ইন্টেন্সিফিকেশন ইউজ করা হয়েছে, এখানে জোর দেওয়া হয়েছে। বেরি মানে আমরা তো বাংলায় বলি খুব,
এটাকে এটা টার্ম আছে, আমরা মডিফায়ার্স যে কখনো পড়া হলে তোমাদের সাথে বলবো। ভেরি, এটা ইন্টেন্সিফায়ার। তার শিক্ষার মাধ্যমেই জোর দিচ্ছে, দেখো তো, আধুনিক ভারত তার শিক্ষার মাধ্যমেই হ্যাজ বিন মেড টু সাফার দিস হিউমিলিয়েশন। বলে তার শিক্ষার মাধ্যমেই কি করেছে, এই অবমাননাটা ভুগতে কি করেছে, তা ভুগাইছে সবাইকে, মানে তার অপমানটা, এই অবমাননাটা তাদের সবাইকে, মানে যারা যারা শিক্ষা গ্রহণ করতেছে, হ্যাঁ, আধুনিক যে ভারত তার শিক্ষার মাধ্যমেই মানুষকে এই অপমানটা, এই অবমাননাটা ভোগাচ্ছে, বা অপমানটা তাদেরকে নিতে হচ্ছে শিক্ষার মাধ্যমে। কেন? once she herself provided her children মানে তার সন্তানরা, মানে ভারতবর্ষ তার সন্তানকে এটা বলতেছে, তার সন্তান মানে ভারতবর্ষের মানুষজন। so once she herself provided her children with a culture, বলা হচ্ছে কি এক সময় সে সে বলতে ভারতবর্ষ, ভারত মাতা বলতে চাইতেছে রবীন্দ্রনাথ, যে তার সন্তানদেরকে এমন একটা সংস্কৃতি দিয়েছিল which was the product of her own ages of thought and creation, যেটা ছিল তার নিজস্ব চিন্তা ভাবনার, নিজস্ব সৃজনশীলতা, ক্রিয়েশন অর্থাৎ যেটা আমরা সৃজনশীলতা, সৃষ্টিশীলতার একটা প্রোডাক্ট বা পণ্য। তাহলে কি এক সময় ভারতবর্ষ তার সন্তানকে এমন একটা সংস্কৃতি দিয়েছিল যেটা তার নিজস্ব চিন্তা ভাবনার একটা প্রোডাক্ট বা পণ্য, তার নিজস্ব সৃষ্টিশীলতার একটা প্রোডাক্ট বা পণ্য। বাট ইট হ্যাজ বিন ট্রাস্ট অ্যাসাইড। ট্রাস্ট ওয়ার্ডটা লিখে ফেলবো আমরা। ট্রাস্ট, ট্রাস্ট মানে আমরা জানি সজোরে ধাক্কা দেওয়া, সজোরে ধাক্কা দেওয়া বা সরিয়ে দেওয়া, সজোরে সরিয়ে দেওয়া, এটাকে বলে ট্রাস্ট। ট্রাস্ট। তোমরা যারা সবাই তো সায়েন্সের, তোমাদের ক্ষেত্রে এটা আরেকটু বলে ফেলি, যখন আমরা যখন উপরের দিকে যখন রকেট গুলা চালানো হয়, হ্যাঁ, তখন যেই মানে নিউটন তৃতীয় সূত্র যেটা ইউজ করে ট্রাস্ট করে বলা হয় এটা, ঠিক আছে, মানে এটা ধাক্কা মারা, ঠেলা দেওয়া বা প্রবল ভাবে উপরের দিকে বা সামনের দিকে নিয়ে যাওয়াকে আমরা ইংরেজিতে ট্রাস্ট বলি। বলছি এই ব্যাপারটা কি করা হয়েছে, সজোরে ধাক্কা দিয়ে এক পাশে ফেলে দেওয়া হয়েছে। সাইড বলতে জানি আমরা এক পাশে, সাইড মানে কি এক পাশে, সজোরে ধাক্কা দিয়ে। এই ব্যাপারটা মানে একসময় তার নিজস্ব চিন্তা ভাবনা ছিল, নিজস্ব সৃজনশীলতা ছিল, এই ব্যাপারটা আর নাই রবীন্দ্রনাথের মধ্যে, এটা আর নাই। এটাকে ধাক্কা দিয়ে এক পাশে ফেলে দেওয়া হয়েছে। and we are made to tread the mill of past examination. ট্রেড, ট্রেড অর্থ জানি আমরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে হাঁটা, এক ধরনের হাঁটাকে ট্রেড বলা হয়। এটার পাস্ট টেন্স ট্রড, পাস্ট পার্টিসিপল ফর্মটা হলো ট্রডেন। হ্যাঁ, সো আমাদেরকে বলছে মিল অফ পাসিং এক্সামিনেশনস, পরীক্ষা পাশের যে কারখানা রয়েছে, যে মিল রয়েছে, এটা হাঁটতে দেয়া হয়েছে। আমরা খালি পরীক্ষায় পাস করতেছি, নট ফর লার্নিং এনিথিং। আমরা পরীক্ষা পাশের মিলটাই মারাচ্ছি, মেরে যাচ্ছি, মেরে মানে এখানে আসলে হেঁটে যাচ্ছি পরীক্ষা পাশের মিলটা, কিন্তু আমরা কিছু শিখছি না, নট ফর লার্নিং এনিথিং। আমরা কিছু জানার জন্য পড়াশোনা করতেছি না, আমরা খালি পরীক্ষা পাশের জন্য পড়াশোনা করতেছি। বাট ফর, কিন্তু আবার এটাও বলা হচ্ছে নোটিফাইং দ্যাট, এটা এটা জানানোর জন্য, যে নোটিফাই মানে জানানো, জ্ঞাত করা, নোটিফিকেশন থেকে নোটিফাই, তোমরা নোটিফিকেশন ওয়ার্ডটা প্রচুর সোশ্যাল সাইট গুলোতে দেখো, নোটিফিকেশন। সো আমরা এটা জানাইতেছি, এটা জানাতে চাচ্ছি যে এটা, বাট ফর নোটিফাইং দ্যাট, বাট ফর নোটিফাইং দ্য ওয়ার্ল্ড, দ্যাট সারা পৃথিবীকে জানাতে চাচ্ছে যে উই আর কোয়ালিফাইড, আমরা যোগ্য। আমরা কি যোগ্য? কিসের জন্য যোগ্য? ফর এমপ্লয়মেন্টস, আমরা চাকরির জন্য যোগ্য। আন্ডার অর্গানাইজেশনস কন্ডাক্টেড ইন ইংলিশ, বলা হচ্ছে কি সেই সমস্ত প্রতিষ্ঠানের অধীনে যেগুলো ইংরেজিতে পরিচালিত হয়। কন্ডাক্ট তো আমরা বলবো পরিচালিত হওয়া, দ্য ওয়ে an organization or activity is managed or directed. সো আমরা রবীন্দ্রনাথ আবার খেয়াল করে কি বলতেছে পুরো সেন্টেন্সটা, আমাদের এই আমাদেরকে পরীক্ষা পাশের মিলে আমরা ভর্তি হয়েছে, মিলটা আমরা মারাচ্ছি, হ্যাঁ, পরীক্ষা পাস আমরা জানার জন্য না, আমরা এটা মানুষকে জানানোর জন্য যে আমরা চাকরির জন্য যোগ্য হয়েছি সেই সমস্ত প্রতিষ্ঠানের অধীনে যেগুলো ইংরেজিতে পরিচালিত হয়, যেগুলো ইংরেজিতে পরিচালিত হয়। আওয়ার এডুকেটেড কমিউনিটি ইজ নট এ কালচার্ড কমিউনিটি, আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত যে কমিউনিটি, এটা একটা সংস্কৃতি মনা
কমিউনিটি বা সমাজ না। আমাদের শিক্ষিত সমাজটা কিনা একটা সংস্কৃতি মনা কিনা সমাজ না, বাট এ কমিউনিটি অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। এটা হলো যোগ্য প্রার্থীদের একটা কমিউনিটি বা গোত্র বা গোষ্ঠী। আমাদের সেই শিক্ষিত সমাজ তারা যোগ্য প্রার্থী। তারা কিসের যোগ্য? তারা চাকরির যোগ্যতা অর্জন করেছে, তারা বিভিন্ন জায়গায় গুলামি করার যোগ্যতা অর্জন করেছে, আর কিচ্ছু না। রবীন্দ্রনাথ বলতেছে দেখো তো, আমাদের শিক্ষিত সমাজটা কোনোভাবেই সংস্কৃতি মানে সমাজ না, এরা যোগ্য প্রার্থীর একটা সমাজ। মেন হোয়াই, মিন হলো তো আমি লিখেছি কি দেখো তো, মিন হোয়াইল ইতিমধ্যে, ইন দ্য মিন টাইম, দ্য প্রপোর্শন অফ পসিবল এমপ্লয়মেন্টস। প্রপোর্শন আমরা বাংলা বলবো অনুপাত, প্রপোর্শন বাংলা কি বলবো? অনুপাত। পসিবল এমপ্লয়েজ মানে সম্ভাব্য চাকরি, সম্ভাব্য কর্মসংস্থান। তারপর আছে কি আমাদের সম্ভাব্য কর্মসংস্থানের যে অনুপাত টু দ্য নাম্বার অফ ক্লেইমেন্টস। ক্লেইমেন্টের আমরা বাংলা বলছি দাবিদার, হু ক্লেইম সামথিং। হ্যাঁ, বলছে নাম্বার অফ ক্লেইমার্স মানে আমাদের যে সম্ভাব্য যে চাকরির সাথে তাদের যে দাবিদার রয়েছে, চাকরির যারা দাবিদার রয়েছে তাদের যে প্রপোর্শনটা, অনুপাতটা হ্যাজ গ্রাজুয়ালি বিন গ্রোয়িং ন্যারোয়ার। এটা ক্রমে ক্রমে আস্তে আস্তে কি হচ্ছে? সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কেন? ধরো চাকরি আছে আমার 100টা, কিন্তু আমার ক্লেইমেন্ট বা চাকরির দাবিদার আছে 1000 জন। তাহলে এখন হলো এটা, এখন হলো এটা 100 জন, আর চাকরি প্রার্থী বা চাকরির দাবিদার আছে 1000 জন। আরো 2 বছর পর আমার চাকরি আরো কমে গেছে, চাকরি আছে আমার 50টা, কিন্তু ক্লেমেন্ট আছে 5000 জন, 5000 জন। তাহলে রবীন্দ্রনাথ কি বলতে দেখো তো, প্রপোর্শন যে অনুপাতটা, এই অনুপাতটা পসিবল সম্ভাব্য চাকরি বা কর্মসংস্থানের যে অনুপাতটা, এটা চাকরির যারা প্রার্থী বা ক্লেমেন্ট তাদের যে অনুপাতটা, এটা ক্রমে ক্রমে ছোট হয়ে আসতেছে। এন্ড দ্য কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টের বাংলা কি লিখেছি? পরবর্তীতে যেটা আসে, অনুবর্তী বা কিছুটা ফলস্বরূপ। কনসিকুয়েন্স থেকে কনসিকুয়েন্ট, আমরা কনসিকুয়েন্স তো জানি ফলাফল। ডিসঅ্যাফেকশনের বাংলাটা কি লিখেছি খেয়াল করো তো। ডিসঅ্যাফেকশন, ডিসঅ্যাফেকশন আমরা বাংলা বলবো অসন্তুষ্টি বা অসন্তোষ। অসন্তুষ্টি বা অসন্তোষ, অসন্তুষ্টি বা অসন্তোষ। ডিসস্যাটিসফাইড স্পেশালি উইথ পিপল ইন অথরিটি অর সিস্টেম অফ কন্ট্রোল। মানে যারা কোন একটা কোন কন্ট্রোলে রয়েছে, কোন অথরিটি বা কোন প্রতিষ্ঠান রয়েছে, তাদের সাথে যখন অসন্তোষ হয় সেটাকে বলা হয় কি? ডিসঅ্যাফেকশন। সো কনসিকুয়েন্ট ডিসঅ্যাফেকশন, পরবর্তী যে অসন্তোষ হ্যাজ বিন ওয়াইড স্প্রেড। এটা কি? এটা প্রচুর, এটা বিশাল, এটা বিস্তৃত হয়ে গেছে, অ্যাফেক্টিং এ লার্জ এরিয়া। মানে এর ফলে যেহেতু আমি চাকরি পাচ্ছি না, আমি পড়াশোনা করলাম, চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করতেছি, আমি কোয়ালিফাইড ক্যান্ডিডেট হয়েছি, কিন্তু আমি চাকরি পাচ্ছি না। এবং এর ফলে কি হচ্ছে? ফলে যে অসন্তোষটা, কনসিকুয়েন্ট ডিসঅ্যাফেকশন, এটা যে অসন্তোষটা, এটা প্রচুর, এটা বিস্তৃত, এটা বেড়ে গেছে, সুদূর প্রসারী বলতে পারি আমরা। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য ভেরি অথরিটিস, ভেরি অথরিটিস, অথরিটি মানে আমরা বলি কর্তৃপক্ষ, অথরিটি কর্তৃপক্ষ বলতে পারি, যে কর্তৃপক্ষ গুলো বলা যায় হু আর রেসপন্সিবল ফর দিস, যারা এটার জন্য দায়ী। কিসের জন্য? এই যে খালি চাকরিজীবী বানাইছে, খালি চাকরির জন্য যোগ্য বানাইছে, যারা এটার জন্য দায়ী আর ব্লেমিং দেয়ার ভিকটিমস। তারা কি করতেছে? তারা তাদের ভিকটিমকে, তাদের শিকারকে তারা উল্টা ব্লেম করতেছে বা দোষ দিচ্ছে। মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা এটার জন্য দায়ী, যারা আমাদের শিক্ষার্থীদেরকে বা কোয়ালিফাইড ক্যান্ডিডেটই বানাইছে, খালি তাদের নিজস্ব চিন্তা করার শক্তি তাদেরকে দেয় নাই, তাদের তাদের নিজস্ব কিছু করার শক্তি তাদেরকে, এই জিনিসটা তাদেরকে মোটিভেট করে নাই, করতে সুযোগ দেয় নাই। তারা করতেছে কি? তারা উল্টা তাদের ভিকটিমকে, যারা শিক্ষার্থীদেরকে, উল্টা তাদেরকে দায়ী করতেছে। তারপর কি বলতেছে দেখো তো, such is the perversity of human nature. Perversity আমি বাংলা লিখছি বিকৃতি। হ্যাঁ, turn away from the morally right, মানে নৈতিকভাবে যেটা ভালো সেটা থেকে যখন কেউ বিকৃতির পথে চলে যায়, তাদেরকে আমরা বলি পারভার্সিটি। আর যারা পারভার্সিটি করে তাদেরকে আমরা বলি পারভার্ট। পারভার্ট কারা? যারা বিকৃতি মনা, যারা নষ্ট মনা, যারা বিকৃতি মনস্ক, তাদেরকে আমরা বলি পারভার্ট। তোমরা ওয়ার্ডটা হয়তো অনেকে শুনেছো। such is the perversity of human nature. মানুষের স্বভাবের এতটাই নষ্টামি বা এতটাই বিকৃতি। মানুষ করে কি দেখো তো, it bears its worst grudge, গ্রাজে আমি বাংলা বলবো অসন্তোষ বা আক্রোশ,
আক্রোশ বলতে পারি a persistent feeling of ill will or resentment, মানে সব সময় কারোর প্রতি প্রচন্ড ঘৃণা বা আক্রোশকে বলা হয় কি গ্রাজ। বলা হচ্ছে কি মানুষ তার সবচেয়ে বেশি তার আক্রোশটা কিসের প্রতি, এগেইনস্ট দোজ, তাদের প্রতি যাদেরকে তারা আহত করেছে, দোজ ইট হ্যাজ ইনজোর্ড। মানে মানুষের স্বভাবটা এতটাই পারভার্টেড, এতটাই বিকৃত, তারা যাদের ক্ষতি করেছে, তারা যাদের ক্ষতি করছে তাদের প্রতিই তার আক্রোশটা বেশি। ধরো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতি করছে কার, এখানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতি করেছে শিক্ষার্থীদেরকে, ও শিক্ষা প্রতিষ্ঠান উল্টাই দায়ী করতেছে কি ওই শিক্ষার্থীদেরকে। কেন দায়ী করতেছে? তাদেরকে বলতে তুমি যোগ্য না, সেজন্য তুমি চাকরি পাইতেছো না, তুমি কিছু করতে পারো না, তোমার অ্যাবিলিটি নাই। হ্যাঁ, তো আমাদের সমাজ ব্যবস্থাকেও এটাকে হিসেবে আমি রেফার করতে পারি। উল্টা আমাদের শিক্ষার্থীদেরকে কি করতেছে, দায়ী করতেছে। হ্যাঁ, কিন্তু আমরা আমরা তো ওদেরকে চিন্তা শক্তি বাড়াই নাই, ওরা নিজস্ব চিন্তা করতে পারে না, এই জিনিসটা আমরা কখনোই বলি না বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলে না। তাহলে তার সবচেয়ে বড় আক্রোশ কার প্রতি? তাকে যার ক্ষতি সে করেছে, উল্টা উল্টা হয়ে গেছে আর কি। মানে তার আক্রোশটা থাকা উচিত কার? শিক্ষার্থীর। উল্টা হয়ে গেছে কি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে গেছে। ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বাংলা ভাষায় there is a modern maxim, আধুনিক একটা প্রবচন বা প্রবাদ রয়েছে। হ্যাঁ, তোমরা ম্যাক্সিমের আমরা বাংলা বলি প্রভাব বলতে পারো চাইলে তুমি। a short statement expressing a general truth, হ্যাঁ, ছোট্ট তো ইয়াগুলা, সেটা কি which can be translated, যেটাকে ট্রান্সলেশন করা যেতে পারে, যেটাকে ভাষান্তর করা যেতে পারে কি হিসেবে, দেখো তো, he who learns to read and write rides in a carriage and pair। carriage and pair এর আমরা বাংলা বলি ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িটা কিন্তু আবার পেয়ার, যেহেতু মানে ডাবল ঘোড়া, দুইটা ঘোড়া দিয়ে যে ক্যারেজ গুলো টানা হয়, সো কোচ হিসেবে বলতে পারো তোমরা। সো যে পড়তে জানে, যে লিখতে জানে, সে কি করতে পারে, ঘোড়ার গাড়ি চড়তে পারে। এটা আমরা বাংলায় এভাবে বলি, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তাই না? আধুনিক একটা প্রবচন বাংলায় রয়েছে, যেটাকে ট্রান্সলেশন করা যেতে পারে, ভাষান্তর করা যেতে পারে, যে যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। ইন ইংলিশ, ইংরেজিতে there is a similar প্রভাব, একই ধরনের একটা প্রভাব বা প্রবাদ বাক্য রয়েছে। প্রভাব মানে প্রবাদ বাক্য। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, জ্ঞানী শক্তি। It is an offer of a prospective bribe, bribe হচ্ছে আমরা ঘুষ, bribe হচ্ছে কি জানি, ঘুষ। আর prospective এর বাংলা বলবো সম্ভাব্য, possible, probable। বলে এটা হলো এই যে কোনো একটা স্টুডেন্টকে যখন বলা হয় পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এর অর্থ হলো এটা হলো একটা প্রস্তাব, কিসের প্রস্তাব? সম্ভাব্য ঘুষের প্রস্তাব টু দ্য স্টুডেন্ট, টু দ্য স্টুডেন্ট। a promise of an ulterior reward, এটা একটা ওয়াদা বা প্রতিশ্রুতি। সেটা কি, সেটা কি আহ মানে আলটেরিয়র আমি চাইলে এখানে বাহ্যিক বলতে পারি, এক্সটার্নাল বলতে পারি তোমরা চাইলে। হ্যাঁ, যেটা যেটা পরিষ্কার এটারও বাইরে গিয়ে যেটা হয়, এটা হলো একটা বাহ্যিক বা একটা বহির্ভূত একটা প্রতিশ্রুতি, পুরস্কারের প্রতিশ্রুতি, which is more important than knowledge itself, যেটা জ্ঞানের চেয়েও বেশি দরকার, জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মানে কি, আমরা আমাদের শিক্ষার্থীকে যখন বলতেছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তার মানে কি, এটা তাকে একটা আমরা সম্ভাব্য ঘুষের একটা অফার দিচ্ছি, আমরা একটা একটা বাহ্যিক একটা পুরস্কারের তাকে প্রতিশ্রুতি করতেছি, যেটা জ্ঞানের চেয়েও বেশি প্রয়োজনীয় বা আমরা গুরুত্ব দিচ্ছি, গুরুত্বপূর্ণ বলতেছি। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, our very education has been successful in depriving us of our real initiative and our courage of thought। দুর্ভাগ্যক্রমে আমাদের শিক্ষা ব্যবস্থাই, দেখো তো, বেড এডুকেশন হ্যাজ বিন সাকসেসফুল, তারা সফল হয়েছে। কিভাবে সফল হয়েছে? ইন ডিপ্রাইভিং আস, ডিপ্রাইভ অর্থ জেনে আমরা বঞ্চিত করা, বঞ্চনা করা। সো আমাদেরকে বঞ্চিত করতে সফল হয়েছে। আমাদের থেকে বঞ্চিত করতে সফল হয়েছে আওয়ার রিয়েল ইনিশিয়েটিভ, আমাদের সত্যিকার উদ্যোগ থেকে বঞ্চিত করতে সফল হয়েছে। এন্ড আওয়ার কারেজ অফ থট, আমাদের চিন্তার সাহস, চিন্তা করার যে সাহস লাগে চিন্তা করার, এটা থেকে আমাদেরকে বঞ্চিত করতে সফল হয়েছে। রবীন্দ্রনাথ বলছে, আবার খেয়াল করো তো, আমাদের শিক্ষা আমাদেরকে নিজস্ব, আমাদের সত্যিকার যে উদ্যোগ
যেটা আমরা বলি ইনিশিয়েটিভ, উদ্যোগ লিখে রাখবা যারা জানো না। আর আমাদের চিন্তা শক্তি যে সাহস, এখান থেকে বঞ্চিত করতে পুরাপুরি সফল হয়েছে। দ্যাট ট্রেনিং উই গেট ইন আওয়ার স্কুলস, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের বিদ্যালয়গুলোতে আমরা যে প্রশিক্ষণটা পাই, যেই পড়ালেখাটা আমরা করি, হ্যাজ দ্য কনস্ট্যান্ট ইমপ্লিকেশন। সব কনস্ট্যান্ট আমরা বলবো ধ্রুব বা কনস্ট্যান্ট, সব সময় কন্টিনিউয়াস বলতে পারো তুমি চাইলে, যারা জানো না লিখে রাখবা কনস্ট্যান্ট সব সময়। হ্যাঁ, একটা ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন আমরা বলি যেটা বাংলা বলে নিহিতার্থ, ব্যঞ্জনার্থ। মানে কি, সেটা হলো কিছু একটা মানে বলা, যেটা দিয়ে আমরা কিছু একটা বুঝিনি। হ্যাঁ, হয়তো কোনো একটা কথা বললাম, এটা যে এই তুমি তোমাকে ধরো বলে একটা ইমপ্লিকেশন দিলাম যে ওর রেজাল্ট, ওর রেজাল্ট ভালো না। রেজাল্ট ভালো না মানে কি, সে পড়ালেখা করে না। দেখো তো, দিস ইজ অ্যান ইমপ্লিকেশন, দিস ইজ অ্যান ইমপ্লিকেশন। সো আমাদের শিক্ষা, আমরা যে শিক্ষাটা গ্রহণ করি স্কুলগুলোতে, যে ট্রেনিংটা আমরা নিই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সব সময় একটা ইমপ্লিকেশন, সব সময় তাদের আমাদেরকে একটা বোঝানো হয়, যে আমাদেরকে একটা উপলব্ধি দেয়া হয় যে ইট ইজ নট ফর আস টু প্রডিউস বাট টু বরো। এটা আমাদের জন্য না প্রডিউস করা, মানে আমাদের জন্য উৎপাদন করাটা আমাদের জন্য না, সৃজনশীলতা আমাদের জন্য না। আমাদের কাজটা হলো কি, শুধু ধার করা। আমাদের কাজ কি, শুধু ধার করা। আমাদের কাজ না নিজস্ব কিছু উৎপাদন করা, নিজস্ব কিছু করা নিজের থেকে। আমাদের কাজ হলো ধার করা। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে এই ট্রেনিংটা দেয়া হয়, সবসময় আমাদেরকে বলা হয় এটা। And we are casting about to borrow our educational plans from European institutions. আমরা casting about টা লিখবো। casting about মানে আমরা cast about এটা ফ্রেজ, যার অর্থ হলো সন্ধান করা, খুঁজে পেতে চেষ্টা করা, try to find, অথবা আমরা বলতে পারি কি, সার্চ বলতে পারি। সার্চ অর্থ কি জানি আমরা, খুঁজে বের করার চেষ্টা করা, খুঁজে খোঁজা। সো আমরা কি করতেছি, আমরা খোঁজার জন্য মরিয়া হচ্ছে, কি খুঁজতেছি, বড় আওয়ার এডুকেশনাল প্ল্যানস। মানে কি, আমাদের শিক্ষার যে পরিকল্পনাগুলা, এগুলা আমরা ধার করার জন্য খুঁজতেছি। কোত্থেকে ধার করার জন্য খুঁজতেছি, ফ্রম ইউরোপিয়ান ইনস্টিটিউশনস, ইউরোপিয়ান প্রতিষ্ঠানগুলো থেকে। আমরা আমাদের শিক্ষা পরিকল্পনাগুলো আমরা ধার করার জন্য খুঁজতেছি কোত্থেকে, ইউরোপিয়ান প্রতিষ্ঠানগুলো থেকে। The trampled plans of Indian corn are dreaming of recouping their harvest from the neighboring wheat fields. দেখো একটা মেটাফর ইউজ করেছে, the trampled অর্থ জানে পদদলিত, যেটা পায়ের নিচে পড়ে চাপা পড়ছে। হ্যাঁ, পদপিষ্ট বলতে পারে, trampled, stampede, to crush something by walking on it। বলে আমাদের ভারতীয় শস্যে, দেখো ইন্ডিয়ান কর্ন, ভারতীয় শস্যের যে বলা হচ্ছে কি, পায়ের নিচে চাপা পড়া চারাগুলা আর ড্রিমিং, স্বপ্ন দেখতেছে। কিসের স্বপ্ন দেখতেছে, রিকোপিং, রিকোপ হতে পুষিয়ে নেওয়া, রিকভার করা। তারা তাদের যে হারভেস্টার, তাদের যে ফসলটা, তারা পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখতেছে কোত্থেকে, ফ্রম দা নাইবারিং হুইট ফিল্ডস, বলা কি পাশে বা প্রতিবেশী গমের ক্ষেত থেকে তাদের চাপা পড়া চারাগুলার, বলা হচ্ছে কি যে চাপা পড়েছে যে চারাগুলা, সেগুলার, সেগুলো তারা পুষিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতেছে বা স্বপ্ন দেখতেছে কোত্থেকে, পাশের গম ক্ষেত থেকে। এটা একটা মেটাফর ইউজ করেছে। মানে আমাদের নিজস্ব তো বলতে কিছু নাই, আমাদের শিক্ষা, আমাদের যে জ্ঞান, সবগুলো পায়ের নিচে চাপা দিয়ে আমরা মেরে ফেলেছি, আমরা নষ্ট করে ফেলেছি, এবং আমরা স্বপ্ন দেখতেছি আমাদের শিক্ষা, আমাদের সবকিছু, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের সবকিছু, আমাদের শিক্ষা পরিকল্পনা সবগুলো বিদেশ থেকে আমরা নিয়ে এসে আমাদের 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 ক্রিয়েটিভিটি আমরা বাড়ানোর চেষ্টা করতেছি, আমাদের নিজস্বতা বাড়ানোর চেষ্টা করতেছি। তাও কি করে, অন্য থেকে ধার করে, অন্য থেকে নিয়ে। নিজস্বতা বলতে কিছু নাই, আমারগুলো তো আমি নষ্ট করে ফেলেছি। রিকভ মানে কি বলেছি, পুষিয়ে নেওয়া, লিখে ফেলবা। টু চেঞ্জ দ্য ফিগার, অবস্থার পরিবর্তন করার জন্য। ফিগার মানে আমরা জানি সংখ্যা সাধারণত, আর আমি এখানে অবস্থা বলছি। ফিগার সংখ্যাটা পরিবর্তন করার জন্য, উই ফরগেট, আমরা ভুলে যাই যে, ফর প্রফিসিয়েন্সি ইন ওয়াকিং, হাঁটার দক্ষতার জন্য। দেখো এটা আবার একটা মেটাফর ইউজ করেছে। প্রফিসিয়েন্সি আমরা বাংলা বলবো দক্ষতা বা স্কিল,
সো হাঁটার দক্ষতার জন্য ইট ইজ বেটার টু ট্রেন আদার মাসলস অফ আওয়ার ওন লেগস, মানে কি এটা ভালো হয়, এটা অধিকতর ভালো হয় আমাদের নিজের পায়ের যে মাংসপেশিগুলা এগুলোকে প্রশিক্ষণ দেওয়া। মানে আমাদের হাঁটার দক্ষতার জন্য আমার পায়ের যে মাংসপেশি রয়েছে সেগুলাকে ট্রেনিং দেওয়া, সেগুলোকে প্রশিক্ষণ দেওয়াটাই ভালো, অধিকতর ভালো। দেন টু স্টার্ট আপন, দেখো স্টার্ট ওয়ার্ডটা খেয়াল করো, সদর্পে পদচারণা করা, গর্ব করে হাঁটাহাঁটি করা। মানে অনেকেই করে না, খুব গর্ব নিয়ে হাঁটাহাঁটি করে, মানুষকে দেখায় যে সে অনেক কিছু পারে, অনেক কিছু জানে। সো হাঁটার মধ্যে সে একটা ভাব নিয়ে আসে। সো বলা হচ্ছে কি, রবীন্দ্রনাথ বলতেছে টু স্টার্ট আপন ওডেন ওয়ান্স অফ ফরেন মেক, বলা হচ্ছে কি বিদেশিদের বানানো কাঠের যে আমরা জুতো বলতে পারি, কাঠের জুতোতে মানে কি সদর্পে মানে অহংকার নিয়ে হাঁটাহাঁটি করাচ্ছে, আমাদের যে পায়ের যে মাংসপেশি রয়েছে সেটাকে ট্রেনিং দেওয়াটা, সেটাকে প্রশিক্ষণ দেওয়াটা অধিকতর ভালো। ও যতই অন্যের বানানো হোক বা ফরেন মেক যেটা, হ্যাঁ আমরা আঞ্চলিক ভাষায় একটা কথা বলি যে মেয়েরা বলে এটা যে নিজুর নেক হানাও বালা, দ্যাট ইজ নিজের জামাই সে সে কানা, সে হয়তো এক চোখে দেখে না, হ্যাঁ তাও ভালো, আর নিজস্বতা অনেক ভালো। রবীন্দ্রনাথ অলমোস্ট সেম কথাটা এখানে বলেছে যে বাইরের তৈরি কাঠের যেই জুতো বলতে পারে যাই বলি নাকি এটার উপর হাঁটার চেয়ে নিজের পায়ের যে মাসল গুলা বা মাংসপেশিকে প্রশিক্ষণ দেওয়াটা অধিকতর ভালো। অলদো দ্যাট ল্যাটার, যদিও এই জিনিসগুলা তা যে কাঠের জিনিস এটা কটকট শব্দ করে, হ্যাঁ টন টন শব্দ করে বলতে পারি, যদিও গুলা শব্দ করে and cause more surprised our skill, এবং আমাদের স্কিল আমাদের দক্ষতাকে আরো বেশি অবাক করে দেয়, যে কটকট আওয়াজ হয় in using them, এটা ইউজ করার ক্ষেত্রে, then if they are living and real, কি হওয়াচ্ছে কি হওয়াচ্ছে এগুলা জীবন্ত এবং বাস্তব হওয়াচ্ছে। মানে রবীন্দ্রনাথ বলছে যদিও আমরা যে বাইরের তৈরি এই যে উডেন ওয়ান্স বা কাঠের এগুলাতে হেঁটে খুব গর্ব করতে পারি, বাট এটার চেয়েও আমাদের পায়ের মাংসপেশিগুলাকে ট্রেনিং দেওয়াটা অনেক ভালো। যদিও তাদের এই যে উডেন ওয়ান্স, উডেন যেই যেটাতে আমরা হাঁটতেছি, যেটা পরে আমরা হাঁটি, এগুলো কটকট শব্দ করে, হ্যাঁ এটা একটা মেটাফর ইউজ করেছে, এটা কটকট শব্দ করে আমাদের স্কিলকে সারপ্রাইজ করে দেয়, বা এগুলা যেন এগুলা বাস্তব হওয়ার চেয়ে, এগুলা জীবন্ত হওয়ার চেয়েও, মানে আবার খেয়াল করে এটাও একটা মেটাফর, বুঝছে? বাইরের তৈরি যেটা যতই ভালো হোক না, এটা তো বাইরের, এটা আমার নিজস্ব না, হ্যাঁ এটা এটা আমার নিজস্ব কিছু না, এটা আমার বাস্তবের সাথে যায় না, আমার সাথে যায় না। তো এটা আমরা এটাই করতেছি, এবং এর ফলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একদম লোয়ার এন্ড লোয়ার হচ্ছে এবং খারাপ থেকে খারাপ হইতেছে, যেটা কোনোভাবেই কাম্য না। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে এটা ওভারভিউ দিতে। আজকে ফার্স্ট পার্ট শেষ করলাম, আমরা দ্বিতীয় দিন সেকেন্ড পার্টটা শেষ করব। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি গ্রুপে দিয়ে দাও স্ক্রিনশট নিয়ে। প্রায় 32 জন আছো এখানে আজকে, আমি দেখতে পাচ্ছি। সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আল্লাহ হাফেজ জানাচ্ছি সবাইকে। আমরা পরবর্তী দিনে এসে পরের পার্টটা কভার করে নিব।